তোরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছিস? ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করছি এন্ডো মেমব্রেন সিস্টেম, তাই না? এন্ডো মেমব্রেন সিস্টেম, তাই না? এন্ডো মেমব্রেন সিস্টেমে কয়টা কোষাঙ্গাণু কাজ করে? 3টি কোষাঙ্গাণু এবং ভ্যাকুয়াল কাজ করে, তাই না? এন্ডো মেমব্রেন সিস্টেমে 1 নম্বরে ছিল হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 2 নম্বরে ছিল হচ্ছে গোলগি বডি, সংক্ষেপে জিবি, 3 নম্বরে হচ্ছে লাইসোজোম, হ্যাঁ, লাইসোজোম, 4 নম্বর হলো ভ্যাকুয়াল, তাই না? ভ্যাকুয়াল। আমরা আজকে লাইসোজোম এবং ভ্যাকুয়াল আলোচনা করব। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের যে তৃতীয় যে অংশ সেটি হলো লাইসোজোম, তাই না? লাইসোজোম তো লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি। মনে রাখবি, একটি মাত্র একক পর্দা বেষ্টিত, দ্বি-একক নয়, হ্যাঁ, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি। তাহলে প্রথমে মনে রাখবি যে লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন দ্বারা আবৃত। লাইসোজোম প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করে নাম হচ্ছে ডি দুবে ডিসকভার। লাইসোজোম হলো একক পর্দা বেষ্টিত স্যাক লাইক স্ট্রাকচার এবং ভিতরে প্রচুর পরিমাণে হাইড্রোলাইটিক উৎসেচক থাকে, হ্যাঁ, স্যাক লাইক স্ট্রাকচার রিচ ইন, এটা মনে রাখবি, হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম কাকে বলে? যে সকল এনজাইম ডাইজেশনে অংশগ্রহণ করে, হ্যাঁ, ডাইজেস্টিভ এনজাইমগুলোকে হাইড্রোলাইটিক এনজাইম বলে। বুঝতে পারলি রে? এটা কি ডাইজেস্টিভ এনজাইম। তাহলে হাইড্রোলাইটিক উৎসেচক থাকে, বুঝলি? মোটামুটি 50 ধরনের হাইড্রোলাইটিক উৎসেচক থাকে, হ্যাঁ। উৎসেচকগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। উৎসেচক যেগুলো থাকে তাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম, হ্যাঁ, প্রোটিন পরিপাককারী এনজাইম, প্রোটিয়েজ বলে, প্রোটিয়েজ এনজাইম। এটা হচ্ছে ডিএনএ এনজাইম, ডিএনএ ডাইজেশন করে, ডিএনএস এবং লাইপেজ, হ্যাঁ, এটা লিপিড পরিপাক করে, ডিএনএ পরিপাক করে এবং প্রোটিন পরিপাক করে। আর কার্বোহাইড্রেট পরিপাক করার জন্য কিছু কার্বোহাইড্রেট পরিপাক করার উৎসেচক থাকে, 4 রকম লিখে দেয়, হ্যাঁ। এটা কার্বোহাইড্রেটস এনজাইমগুলোর নাম আমি আলাদা আলাদা করে পরে আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখ যে এই এনজাইমগুলো যে কাজ করে কিনা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। enzymes are active
অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ আন্ডার অ্যাসিডিক পিএইচ। অ্যাসিডিক পিএইচ মনে রাখবি, অ্যাসিড কন্ডিশনে এনজাইমগুলো কাজ করে। হ্যাঁ, অ্যাসিডিক পিএইচে কাজ করে, ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, তাহলে লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, সেই হাইড্রোলাইটিক এনজাইমগুলি সকলেই হ্যাঁ অ্যাসিড মিডিয়ামে ফাংশন করে। বুঝতে পারলি রে? অ্যাসিড মিডিয়ামে ফাংশন করে। এবার অ্যাসিড মিডিয়ামে যে ফাংশন করে, এখানে এটা ধরে নে এটা ধর লাইসোজোম। তো লাইসোজোমের এটা হলো মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন। এর ভিতরে থাকছে এনজাইম, এগুলো এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম। এই এনজাইমগুলো হচ্ছে অ্যাক্টিভ হয় অ্যাসিড মিডিয়ামে, তাই না? তার মানে পিএইচ যখন, পিএইচ এর মান যখন লেস দেন 7 থাকে, তাই না রে? লেস দেন 7, তখন এই এনজাইমগুলো অ্যাক্টিভ হয়। হ্যাঁ, অ্যাক্টিভ 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 এনজাইম। তো লাইসোজোম যে আছে, এই লাইসোজোমের পিএইচ অ্যাসিডিক, এটা মানে অ্যাসিডিক, তাই না? সাতের কম হলে অ্যাসিডিক। অ্যাসিডিক পিএইচ কিভাবে তৈরি হয় বুঝলি? লাইসোজোমের অ্যাসিডিক পিএইচটা কিভাবে তৈরি হয় মনে রাখবি, যে লাইসোজোমের যে মেমব্রেন আছে, লাইসোজোমের মেমব্রেন, এই মেমব্রেনে কি থাকে? প্রোটন পাম্প থাকে, প্রোটন পাম্প থাকে। হ্যাঁ, লাইসোজোমের মেমব্রেনে থাকে প্রোটন পাম্প। হ্যাঁ, তাহলে এইভাবে লেখ, অন মেমব্রেন অফ লাইসোজোম, অন membrane of lysosome, membrane of lysosome, proton pump are proton pump are present, proton pump are present, which actively pump H plus, actively pump H plus মানে প্রোটন। হ্যাঁ, প্রোটন inside lysosome, তাহলে প্রোটন পাম্প কি করে? সাইটোপ্লাজম থাকে, H প্লাস আয়নগুলোকে লাইসোজোমে প্রবেশ করিয়ে দেয়। সেই জন্য লাইসোজোমের যে মিডিয়াম সেটি অ্যাসিডিক হয়, অর্থাৎ পিএইচ লেস দেন 7 হয়। বুঝতে পারলি রে? তাহলে লাইসোজোমের মেমব্রেনে প্রোটন পাম্প থাকে। হ্যাঁ, প্রোটন পাম্প। তাহলে প্রোটন পাম্পটা মনে রাখবি। প্রোটন পাম্প আরো অন্যান্য জায়গাতে থাকে, প্রোটন পাম্প। কোশ্চেন কখনো যদি আসে যে কোষ অঙ্গাণুতে প্রোটন পাম্প থাকে, বুঝলি? মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে, মনে রাখবে লাইসোজোমও প্রোটন পাম্প থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইসোজোমের মধ্যেও প্রোটন পাম্প থাকে। বুঝতে পারলি রে? হ্যাঁ, এবারে এতটা কারো কোনো অসুবিধা আছে রে? এই যে H প্লাস আয়ন আছে কি না, H প্লাস আয়নটা ভিতরে প্রবেশ করায়, যে H প্লাস আয়নকে ভিতরে প্রবেশ করায়, প্রোটন পাম্প প্রবেশ করায়। লাইসোজোমের ভিতরে H প্লাস আয়নগুলো প্রবেশ করছে। H প্লাস আয়ন যদি ভিতরে প্রবেশ করে, তাহলে পিএইচ এর মান কি হবে? পিএইচ কাকে বলে বল?
পিএইচ কাকে বলে? পিএইচ এর সংজ্ঞা জানিস? না, হ্যাঁ, পিএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ এইচ, নেগেটিভ লগ অফ এইচ প্লাস আয়ন। হ্যাঁ, এইচ প্লাস আয়নের নেগেটিভ কনসেন্ট্রেশন, হ্যাঁ, কনসেন্ট্রেশন নেগেটিভ আয়ন, হ্যাঁ, তাহলে নেগেটিভ লগ অফ এইচ প্লাস আয়ন, তাই না? যত এইচ প্লাস আয়ন বেশি হবে, নেগেটিভ যে লগ, তাহলে কি হবে? পিএইচ এর মান কমবে না? কি রে, পিএইচ এর মান কমা মানে যে অ্যাসিডিক, যে রিলেট করতে হবে, বুঝলি, রিলেট করতে হবে, কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, বুঝতে হবে, মুখস্থ করলে মনে থাকবে না, হ্যাঁ, বুঝতে হবে তো। এটা তাহলে কারো কোনো অসুবিধা নেই, তাই না? এবারে এবারে লাইসোজোম যে আছে, লাইসোজোম, তো লাইসোজোমের মধ্যে কি থাকে? অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তাই না? এই এনজাইমগুলোকে কি বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইম, তাই না? এগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম, তার মানে ডাইজেস্টিভ এনজাইম। তো লাইসোজোম কোথায় থাকছে? সেলের মধ্যে থাকছে, তাই না? সেলের মধ্যে থাকছে। এবার যে কোনো কারণে, বুঝলি, যে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি যদি ব্রেক হয় লাইসোজোম, বুঝলি, অ্যাক্সিডেন্টালি ব্রেক যদি হয় লাইসোজোম, এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে ব্রেক, অথবা দেখা গেল যে এই যে কোষগুলো আছে কিনা, এই কোষগুলো যে আছে, কোষগুলো দেখা গেল জরাজীর্ণ হয়ে গেছে, বুঝলি, কোষগুলো আর ফাংশন করছে না, তখন লাইসোজোমের যে মেমব্রেন আছে, লাইসোজোমের মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে, বুঝলি, কিছু কিছু কেমিক্যাল থাকে যে লাইসোজোমের মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে, হ্যাঁ, আবার কিছু এমন কেমিক্যাল থাকে যে কেমিক্যাল লাইসোজোমের মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে না, বুঝলি। তো স্টেবিলাইজ করে না, এইরকম যদি কেমিক্যাল বেশি হয়, কোষগুলো জরাজীর্ণ হয়, তখন লাইসোজোম কি করে? লাইসোজোম নিজে থেকে ব্রেক করে যায়, বুঝলি, লাইসোজোম ব্রেক করে যায়, হ্যাঁ। যে কোনো কারণে যদি লাইসোজোম কোষের মধ্যে ব্রেক হয়, তাহলে কি হবে? রিলিজ অফ হাইড্রোলাইটিক এনজাইম আসবে, তাই না? রিলিজ অফ হাইড্রোলাইটিক এনজাইম, তাই না? এটা ধর কোষ আছে, কোষের এখানে নিউক্লিয়াস আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, অন্যান্য কোষ অঙ্গাণুগুলো আছে। এবার এটা ধরে নে লাইসোজোম, লাইসোজোম যদি ব্রেক হয়ে যায়, তাহলে এনজাইমগুলো কি হবে? এই কোষের মধ্যে ছড়িয়ে যাবে এবং এই কোষ অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেবে, কোষটাকে নষ্ট করে দেবে, বুঝলি, কোষটাকে নষ্ট করে দেয়, হ্যাঁ, বুঝলি। তাহলে যদি স্প্রেড করে যায়, রিলিজ যদি হয় হাইড্রোলাইটিক এনজাইম, তাহলে কি হবে? তাহলে ডাইজেস্ট কি হবে? ডাইজেস্ট দ্য সেলস, তাই না? ডাইজেস্ট দ্য সেলস, এই কোষকেই নষ্ট করে দেবে, ডাইজেস্ট করে দেবে, বুঝলি। এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বলা হয়, বুঝলি। লাইসোজোমকে কি বলে? সুইসাইডাল ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি বলে, এটা মনে রাখবি কেন বলে, হ্যাঁ। আচ্ছা, লাইসোজোমের যে কাজ কি না, লাইসোজোমের কাজের মধ্যে একটা বিশেষ কাজ হলো ক্লিনিং করা, হ্যাঁ, সেল ক্লিয়ারিং, ওটা পরে আলোচনা করছি, সেল ক্লিনিং। আচ্ছা, তাহলে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে, বুঝতে পারলি? এবার লাইসোজোমকে বলা হয়, বুঝলি, প্লিওমরফিক, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। লাইসোজোমকে বলা হয় লাইসোজোমকে বলা হয় হাইলি প্লিওমরফিক, হ্যাঁ, প্লিওমরফিক
প্লিওমরফিক, এটা মনে রাখবি রে, প্লিওমরফিক সেল অর্গানেলি, হ্যাঁ সেল অর্গানেলি প্লিওমরফিক বলে। প্লিওমরফিক কেন বলে? কারণ যে সকল কোষাঙ্গাণু, একই কোষাঙ্গাণু বিভিন্ন বা একে পলিমরফিকও বলে, বুঝলি, পলিমরফিক বা প্লিওমরফিক, হ্যাঁ, বিভিন্নভাবে অবস্থান করে। লাইসোজোম যে আছে, একই লাইসোজোম কোষের মধ্যে 4 রকম ভাবে অবস্থান করে, বুঝলি, কোষের মধ্যে লাইসোজোম 4 রকম ভাবে অবস্থান করে। এই জন্য একে পলিমরফিক সেল অর্গানেলিও বলা হয়, পলিমরফিকও বলে, বুঝলি। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে প্রাইমারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম, দ্বিতীয় হলো সেকেন্ডারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, তৃতীয় হলো রেসিডুয়াল বডি, হ্যাঁ, তৃতীয় হলো কি রেসিডুয়াল বডি বলে। চতুর্থকে বলা হচ্ছে অটোফেজিক, অটোফেজিক ভেসিকেল, অটোফেজিক ভেসিকেল, বুঝলি। লাইসোজোম 4 রকম হয়, হ্যাঁ। প্রথমে হচ্ছে প্রাইমারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম এটা হচ্ছে রিচ ইন হাইড্রোলাইটিক এনজাইম, রিচ ইন হাইড্রোলাইটিক এনজাইম, কিন্তু মনে রাখবি এটা ইনঅ্যাক্টিভ থাকে, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ, এটা কাজ করতে পারে না, ডাইজেশনে অংশগ্রহণ করতে পারে না। কোন লাইসোজোম? সেটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম কিন্তু ডাইজেশনে অংশগ্রহণ করতে পারে না, বুঝলি। এবার সেকেন্ডারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম হলো, এটা ধরে নেই কোষ আছে, কোষের নিউক্লিয়াস, অন্যান্য কোষাঙ্গাণু আছে, আমি ধরে নিচ্ছি এটা হলো লাইসোজোম। এই লাইসোজোম এই কোষের মধ্যে যদি কোনো অপ্রয়োজনীয় পদার্থ সঞ্চিত হয়, ধরে নেই এটা অপ্রয়োজনীয় পদার্থ, অথবা বাইরে থেকে যদি কোনোভাবে কোনো অপ্রয়োজনীয় পদার্থ প্রবেশ করে, তাহলে লাইসোজোম এর সঙ্গে যুক্ত হয়, বুঝলি, হ্যাঁ, লাইসোজোম ওর সঙ্গে যুক্ত হয়, তাহলে ওয়েস্ট কন্টেইনিং ভেসিকল তৈরি করে দিয়ে এটা কোষের মধ্যে কি তৈরি করে, এটা এই কোষটার মধ্যে এরকম তৈরি হয়, এটা নিউক্লিয়াস থাকলো। এবার এটা কি তৈরি করলো, এর মধ্যে এই ওয়েস্ট মেটেরিয়ালগুলো নিয়ে একটা ভেসিকল তৈরি করলো, বুঝলি, এটাকে বলা হয় ওয়েস্ট কন্টেইনিং ভেসিকল, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট কন্টেইনিং ভেসিকল, বুঝলি, ওয়েস্ট কন্টেইনিং ভেসিকল বলা হয়, ওয়েস্ট কন্টেইনিং ভেসিকল, হ্যাঁ। এটা কি করে? ডাইজেশন করে, ওয়েস্ট মেটেরিয়ালকে ডাইজেশন করে দেয়, বুঝলি, তাহলে ডাইজেশনে সক্ষম সেকেন্ডারি লাইসোজোম। এবার রেসিডুয়াল বডি 3 নম্বর। রেসিডুয়াল বডি হলো এই ডাইজেশনের পর এরকম হতে পারে যে এই কোষের মধ্যে, এই কোষটাই নিউক্লিয়াস, এবার লাইসোজোম ডাইজেস্ট করেছে, ডাইজেস্ট করতে করতে শেষে, হ্যাঁ, একটি অংশ ডাইজেশন আর হয়নি, বা এর অপ্রয়োজনীয় পদার্থ, ধর কিছু যদি ধাতু থাকে, তাহলে তার কিভাবে ডাইজেশন হবে, তাই না? এরকম যে অংশটা থেকে থাকলো ডাইজেশনের পরে, এটাকে বলা হয় রেসিডুয়াল বডি, বুঝতে পারলি রে? হ্যাঁ, কি রে? তাহলে রেসিডুয়াল বডিটা কি? রেসিডুয়াল বডি হলো লাইসোজোম কন্টেইনিং আনডাইজেস্টেড ওয়েস্ট মেটেরিয়াল, এটা লিখে নে। তাহলে এটা কি? এটা হচ্ছে লাইসোজোম containing undigested যে অংশটা ডাইজেস্ট হয়নি, আনডাইজেস্টেড ওয়েস্ট মেটেরিয়াল,
অপ্রয়োজনীয় পদার্থ। হ্যাঁ, এটাকে বলা হয় রেসিডুয়াল বডি। কি রে, বুঝতে পারলি রে, না কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা। এবার লাস্ট হচ্ছে অটোফেগিক ভেসিকেল, তাই না? এটা আমি এখানে জায়গা নেই, আলাদা করে আলোচনা করে দিচ্ছি। তাহলে লাইসোজোমের 4 নম্বর যে মরফোলজি সেটি হলো কি অটোফেজিক ভেসিকেল, তাই না? ভেসিকেল এখানে এইরকম হয়, দেখ, এটা ধর একটা কোষ আছে, নিউক্লিয়াস। কোষের ধরে নে এইগুলো মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। এবার লাইসোজোম আছে। এবার সাথে সাথে এটা ধরে নে যে এই মাইটোকন্ড্রিয়াটা কাজ করছে না, বুঝলি? এই মাইটোকন্ড্রিয়াটা কি হয়েছে? ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বুঝলি? ইনঅ্যাক্টিভ মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়া কাজ করছে না আর, এরকম হতে পারে, বুঝলি? মাইটোকন্ড্রিয়া হতে পারে, অন্য কোনো কোষাঙ্গাণু হতে পারে। লাইসোজোম তখন কি করে? এই জরাজীর্ণ মাইটোকন্ড্রিয়াকে ঘিরে নেয়, বুঝলি? ঘিরে নিয়ে, এখানে আলাদা করে দেখাচ্ছি, এটা কোষ, নিউক্লিয়াস। এই লাইসোজোম কি করে? এই জরাজীর্ণ মাইটোকন্ড্রিয়াকে ঘিরে ধরে, বুঝলি? দিয়ে ধীরে 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 এটার উপর ডাইজেস্টিভ এনজাইম দিয়ে এটাকে নষ্ট করে দেয়, বুঝলি? পরিপাক করে দেয়। হ্যাঁ, তখন এটাকে বলা হয় অটোফেজিক ভেসিকেল বলা হয়। এটাকে কি বলা হয়? অটোফেজিক ভেসিকেল বলে। বুঝতে পারলি রে? তো নিজস্ব কোনো কোষাঙ্গাণু বা নিজস্ব কোষের কোনো যদি জরাজীর্ণ যদি কোনো অংশ থাকে তাহলে তাকে নষ্ট করে, বুঝলি? হ্যাঁ, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে লাইসোজোম, হ্যাঁ, এনগাল্প বলা হয়, এনগাল্প, বুঝলি? যেমন এটা বাইরের একটা অংশ আছে, ধীরে 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 এমিবা একে কি করে? এমিবা এইভাবে একে খাদ্য ধরে কিনা রে? বুঝতে পারলি রে? এমিবা খাদ্যবস্তুকে এইভাবে ধরে কিনা? হ্যাঁ, এমিবা মনে কর, এমিবা খাদ্যবস্তুকে এইভাবে ধরে কিনা? এটাকে এনগাল্প বলে, এনগাল্প। তাহলে লাইসোজোম এনগাল্প, হ্যাঁ, ওন সেলুলার, হ্যাঁ, কন্টেন্ট, তাই না? যেটা কাজ করে না, ইনঅ্যাক্টিভ, এটাকে বলা হয় অটোফেগিক ভেসিকেল। হ্যাঁ, প্রক্রিয়াকে বলা হয়, লাইসোজোমটাকে বলা হচ্ছে অটোফ্যাগোজোমও বলে, অটোফ্যাগোজোম। হ্যাঁ, অটোফেগিক ভেসিকেল বা গহ্বর বলে, বুঝলি? তাহলে 4 ধরনের লাইসোজোম। এবার আমরা লাইসোজোমের ফাংশন চলে আসছি। তাহলে ফাংশনগুলো কি কি? ফাংশন অফ লাইসোজোম, ফাংশন অফ লাইসোজোম। 1 নম্বর ফাংশন বললাম যে সেল ক্লিনিং এর কাজ করে, বুঝলি? সেল ক্লিনিং এর কাজ করে। একটু আগে যে বললাম এটা একটা কোষ আছে, কোষের মধ্যে যদি কোনো ওয়েস্ট মেটেরিয়াল, অপ্রয়োজনীয় পদার্থকে কি করবে? লাইসোজোম একে এনগাল্প করবে, তাই না? করে এটাকে কোষের বাইরে বের করে দেবে। এটাকে বলছে সেল ক্লিনিং, বুঝলি? সেল ক্লিনিং। সেলের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থ যদি তৈরি হয় বা বাইরে থেকে আসে তাহলে তাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, ক্লিনিং বলা হয়, সেল ক্লিনিং বলে, বুঝলি? হ্যাঁ, সেল ক্লিনিং। তার মানে কি বলতো? ঝাড়ুদারের মতো কাজ করে, বুঝলি রে? হ্যাঁ, ঝাড়ুদার। কোন কোষাঙ্গাণুকে কোষের ঝাড়ুদার বলে? তাহলে কোন কোষাঙ্গাণু হবে? লাইসোজোম, তাই না? লাইসোজোমকে বলা হয় কোষের ঝাড়ুদার। হ্যাঁ, ঝাড়ুদার বলে। হ্যাঁ, হ্যাঁ, কোষের ঝাড়ুদার বলা হয় রে। হ্যাঁ, কোষের এই জন্য ঝাড়ুদার বলা হয়, ক্লিনিং এর কাজ করে যে। হ্যাঁ, নিচু ক্লাসে এগুলো কোশ্চেন আসে, কোন কোষাঙ্গাণুকে কোষের ঝাড়ুদার বলে, বুঝলি?
+80 তো আছে। আচ্ছা, 2 নম্বর কাজ হলো, 2 নম্বর কাজ কি, ডাইজেশন করে, তাই না? ডাইজেশনে সাহায্য করে, বুঝলি? এই ডাইজেশন কিন্তু হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। হ্যাঁ, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, ইন্ট্রাসেলুলার, বুঝলি? এককোষী যেমন প্রাণী আছে, এককোষী এমিবা আছে বা প্রোটোজোয়া আছে, তারা কিভাবে খাদ্য পরিপাক করবে? বাইরে থেকে খাদ্য তারা তারা কি করে? বাইরে থেকে খাদ্য ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এনগাল্প করে। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এনগাল্প করলো, বুঝলি? তো এই খাদ্যবস্তুকে ডাইজেশন কে করবে, বুঝলি? এই লাইসোজোম এর সঙ্গে যুক্ত হয়ে একে ডাইজেস্ট করে দেবে, তাহলে ডাইজেশন করে। এটা ইন্ট্রাসেলুলার ডাইজেশন, কোষের মধ্যে ডাইজেশন, তাই না? 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ আয়, 3 নম্বর কাজ হলো লাইসোজোম মেটামরফোসিসে সাহায্য করে। মনে রাখবি তো, মেটামরফোসিস। হ্যাঁ, মেটামরফোসিসে সাহায্য করে, রূপান্তর, বুঝলি? মেটামরফোসিস মানে কি? হ্যাঁ, এরকম। হ্যাঁ, মেটামরফোসিসে সাহায্য করে। এবং মেটামরফোসিসে যে সাহায্য করার জন্য যে এনজাইম লাগে কি না, এনজাইমটার নাম মনে রাখবি তো একটু, কোন এনজাইম সাহায্য করে? এটার নাম হচ্ছে ক্যাথেপসিন। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে কিন্তু রে, এই এনজাইম কোথায় থাকে? ক্যাথেপসিন। হ্যাঁ, এই এনজাইমের সাহায্য করে, বুঝলি? পরীক্ষায় কোশ্চেন আসে, ক্যাথেপসিন এনজাইম কোথায় পাওয়া যায়, বুঝলি? এই 3টা ফাংশনে শিখবি। এছাড়া একটু মনে রাখবি যে যদি কোনো কোষের মধ্যে লাইসোজোমের যদি, বা কোনো কোষের মধ্যে যদি কোষ ঠিকমতো কাজ না করে, বা লাইসোজোম যদি ঠিকমতো কাজ না করে, হ্যাঁ, তখন কিছু ডিজিজ হয়, বুঝলি? এটাকে বলা হচ্ছে লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ। লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ বলে। হ্যাঁ, স্টোরেজ ডিজিজ। এই ডিজিজের মধ্যে শুধু একটা ডিজিজ মনে রাখবি, গাউট মনে রাখবি, গাউট ডিজিজ, গাউট। হ্যাঁ, বুঝলি? বাত অনেকটা বেশি, বুঝলি? হ্যাঁ, এই ডিজিজে কি হয় বলতো? এটাতে হচ্ছে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়, বুঝলি? ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়, গাউট ডিজিজ। হ্যাঁ, গাউট বলে। বুঝতে পারলি এতটা রে? কোনো অসুবিধা আছে রে এতটাই? হ্যাঁ, সৌম্যনীল আছে না রে? বুঝতে পারলি রে? এবার লাইসোজোমে যে সকল এনজাইম থাকে, কয়েকটা এনজাইমের আমি নাম লিখে দিচ্ছি, এগুলো খুব একটা আসে না পরীক্ষায়, বুঝলি? এনজাইম অফ লাইসোজোম, এনজাইম অফ লাইসোজোম। হ্যাঁ, লাইসোজোমে বললাম অনেক ধরনের এনজাইম থাকে, 50 ধরনের এনজাইম থাকে। এই এনজাইমগুলোর মধ্যে দু একটা এনজাইমের নাম মনে রাখিস। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ এনজাইম থাকে, বুঝলি? কার্বনিক অ্যানহাইডেজ থাকে, কার্বনিক অ্যানহাইডেজ এনজাইম থাকে। হ্যাঁ, তারপরে ক্যাটালেজ এনজাইম থাকে, ক্যাথেপসিন থাকে, তাই না? ক্যাথেপসিন তো বললাম, ক্যাথেপসিন এনজাইম থাকে, কাইমোট্রিপসিন থাকে, কাইমোট্রিপসিন। হ্যাঁ, আচ্ছা, তারপর তো ডিএনএস থাকে, তাই না? ডিএনএস, ওটা তো আগে মনে হয় বললাম একবার, না?
ডিএনএস থাকে, তাই না রে? তো লাইসোজোমে উপস্থিত 3-4টা উৎসেচকের নাম শিখবি, বুঝলি? তো লাইসোজোমের এতটাই শিখবি, আর দরকার নেই। এবার আমরা পরের এন্ডোমেমব্রেন সিস্টেমের পরের পার্ট, বুঝলি? এন্ডোমেমব্রেন সিস্টেমের যে 4 নম্বর পার্ট কি ছিল রে? ভ্যাকুয়াল ছিল, তাই না? ভ্যাকুয়াল ছিল, বুঝলি? আচ্ছা, ভ্যাকুয়াল কি জিনিস? হ্যাঁ, ভ্যাকুয়াল হলো কিছু স্পেস কোষের মধ্যে, একটা ফাঁকা জায়গা, তাই না? একদম ফাঁকা নয়, হ্যাঁ, ইট ইজ এ স্পেস, হ্যাঁ, বাউন্ডেড বাই মেমব্রেন ইন সাইটোপ্লাজম, হ্যাঁ, মেমব্রেন ইন সাইটোপ্লাজম। এবং এই মেমব্রেনটাকে বলা হয় টোনোপ্লাস্ট বলা হয়, বুঝলি? মেমব্রেনটাকে কি বলে? টোনোপ্লাস্ট বলে, হ্যাঁ, টোনোপ্লাস্ট, বুঝলি? আচ্ছা, এবার ভ্যাকুয়াল তোরা জানিস যে প্লান্ট সেল আর অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে একটু আলাদা থাকে। প্লান্ট সেল যদি হয় কি না, তাহলে ভ্যাকুয়াল অনেক বড় থাকে, হ্যাঁ, এটাকে সেন্ট্রাল ভ্যাকুয়াল বলে, হ্যাঁ, সেন্ট্রাল ভ্যাকুয়াল বড় থাকে, বুঝলি? এই প্লান্ট সেল এরকম হয়, এই ভ্যাকুয়াল এরকম বড় একটা ভ্যাকুয়াল থাকে, তাই না? আর নিউক্লিয়াসটা পেরিফেরিতে অবস্থান করে। তো ভ্যাকুয়ালের মধ্যে, হ্যাঁ, ভ্যাকুয়ালের মধ্যে যে লিকুইডটা থাকে কি না, একে সেল শ্যাপ বলা হয়, তাই না? একে শ্যাপ বলা হয়, বুঝলি? একে কি বলে? সেল শ্যাপ। আচ্ছা, তাছাড়া কি থাকে তাহলে ভ্যাকুয়ালের মধ্যে? কি থাকে? এক নাম্বার হচ্ছে স্টোরেজ অফ শ্যাপ। 2 নম্বর হলো এক্সক্রিটরি প্রোডাক্ট, হ্যাঁ, কিছু যদি খরিত পদার্থ হয়, এক্সক্রিটরি প্রোডাক্টও এর মধ্যে থাকতে পারে, হ্যাঁ, প্রোডাক্ট, বুঝলি? আচ্ছা, অন্যান্য আরও সাবস্টেন্সেস হতে পারে, হ্যাঁ, অন্যান্য আরও সাবস্টেন্স হতে পারে, আদার সাবস্টেন্সেস, মিনারেলও থাকে, আদার সাবস্টেন্সেস। এটা মানে এই আদার সাবস্টেন্সগুলো সেগুলো হচ্ছে হুইচ আর নট ইউজফুল ফর সেল, বুঝলি? সেলের কাজে লাগে না, এইরকম আদার সাবস্টেন্সেসগুলো থাকে হচ্ছে ভ্যাকুয়ালের মধ্যে। তাহলে শ্যাপ থাকে, এক্সক্রিটরি প্রোডাক্ট থাকে, আর আদার সাবস্টেন্সেস থাকে যেগুলো কোষের প্রয়োজন নয়, বুঝলি? এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ একটা পিগমেন্ট থাকে, মনে রাখবি, হ্যাঁ, ভ্যাকুয়ালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পিগমেন্ট থাকে, বুঝলি? ভ্যাকুয়ালের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ পিগমেন্ট থাকে, মনে রাখবি। এই পিগমেন্টের নামটা মনে রাখবি তো, এটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। এটা পরীক্ষায় আসে রে। পিগমেন্টের নাম কি? অ্যান্থোসায়ানিন, গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এটা কোনো ফটোসিনথেসিস সাহায্য করে না, বুঝলি? এটা কি করে? এটা হচ্ছে ডিফারেন্ট পিএইচে, বুঝলি? এটা ফ্লাওয়ারের কালার নির্ণয় করে, বুঝলি? এটা কি করে? কালার নির্ণয় করে। এটা মনে রাখবি রে, গুরুত্বপূর্ণ। কালার অফ ফ্লাওয়ার, হ্যাঁ, ফুলের যে রং,
বুঝলি? যদি মনে কর পিএইচ কম হয়, পিএইচ যদি কম হয়, পিএইচ যদি বেশি হয়, বুঝলি, তাহলে কম বেশিতে একটা রেড কালার হয় কম হলে, বেশি হলে হচ্ছে ব্লু কালারের ফুল হয়, বুঝলি? তোরা লাল লিটমাসকে নীল করে, নীল লিটমাসকে লাল করে, এরকম আছে না? হ্যাঁ, ওই কনসেপ্টটা এখানে লাগবে, বুঝলি? আর অন্য আর একটু এদিক ওদিক পিএইচ হলে অন্যান্য কালারগুলো চলে আসে। হ্যাঁ, আর এটা মনে রাখবি, এটা হচ্ছে ওয়াটার সলিউবল পিগমেন্ট, ওয়াটার সলিউবল পিগমেন্ট, ওয়াটার সলিউবল, এই পয়েন্টটা মনে রাখবি। হ্যাঁ, ওয়াটার সলিউবল। আচ্ছা, এবার এই ভেকুয়াল উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা তো বললি, স্বনিলাম তুই বললি যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হচ্ছে টোনোপ্লাস্ট, এটা ভেকুয়াল, এখানে সেল শ্যাপ আছে, তাই না? এখানে আছে সেল শ্যাপ, এটা হচ্ছে টোনোপ্লাস্ট, তাই না? তাহলে পরিধির দিকে নিউক্লিয়াসটা থাকছে, আর সাইটোপ্লাজমটা পরিধির দিকে অবস্থান করছে, সাইটোপ্লাজম অবস্থান করছে পরিধির দিকে। এমনও হয়, এইরকম হতে পারে, বুঝলি? এটা ধর প্লান্ট সেল আছে, এমনও হয় যে এত বড় জায়গা থাকে যে ভেকুয়াল, এরকম যদি থাকে, তাহলে সাইটোপ্লাজমটা সম্পূর্ণ পরিধি বরাবর অবস্থান করছে, তাই না? পরিধি বরাবর অবস্থান করে, এবং পরিধি বরাবর অবস্থিত এই সাইটোপ্লাজমকে, হ্যাঁ, সাইটোপ্লাজমকে বলা হয় পরিধি বরাবর যে অবস্থান, বুঝলি, পেরিফেরাল সাইটোপ্লাজম। হ্যাঁ, পেরিফেরাল সাইটোপ্লাজম। এই যে পেরিফেরিতে যে বিন্যস্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউটিকাল, তাই না? প্রাইমর্ডিয়াল ইউটিকাল, তাই না রে? প্রাইমর্ডিয়াল ইউটিকাল, হ্যাঁ, প্রাইমর্ডিয়াল ইউটিকাল। আচ্ছা, এখানে আর একটা কথা একটু মনে রাখবি, যে কনসেন্ট্রেশন, বুঝলি, কনসেন্ট্রেশন, ভেকুয়ালের মধ্যে যে কেমিক্যালগুলোর কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা কম বেশি হতে পারে, বুঝলি? এই ভেকুয়ালের মধ্যে এখানে কনসেন্ট্রেশন বেশি হলে জল প্রবেশ করতে পারে, হ্যাঁ, আর কনসেন্ট্রেশন কখনো কখনো কম হয়, এক কোষ থেকে অন্য কোষে সেল শ্যাপ বেরিয়ে যায়, বুঝলি? তাহলে কনসেন্ট্রেশন অফ সার্টেন সাবস্টেন্সেস ইনসাইড দ্য ভেকুয়াল, হ্যাঁ, তাহলে মনে রাখবি, তাহলে এখানে কনসেন্ট্রেশন, ইম্পর্টেন্ট টার্ম, হ্যাঁ, concentration of certain substances inside the vacuole is more than বুঝলি, more than what is present in surrounding cytoplasm, what is present surrounding cytoplasm, বুঝলি রে? এটা কোনো অসুবিধা আছে রে? এবারে এখানে আর দুটো কথা একটু শিখবি, সেটা হলো এমিবা যে আছে, এমিবার ক্ষেত্রে যে ভেকুয়াল, এই ভেকুয়ালকে বলা হচ্ছে কন্ট্রাক্টাইল ভেকুয়াল। হ্যাঁ, এমিবার ভেকুয়ালকে কি বলা হয়? কন্ট্রাক্টাইল ভেকুয়াল। হ্যাঁ, এটা প্রতিষ্ঠা পড়ানোর সময় ছিল কি রে? কন্ট্রাক্টাইল ভেকুয়ালের কাজ কি? মেন কাজ হচ্ছে অসমো রেগুলেশন, বুঝলি? এটা মনে রাখবি, ইম্পর্টেন্ট, অসমো রেগুলেশন করা
এর একটি কাজ। অপর কাজ হলো এক্সক্রিশন। হ্যাঁ, এক্সক্রিশনে সাহায্য করে, রেচনেও সাহায্য করে। রেচন এবং অসমোরেগুলেশনে সাহায্য করে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। কোথায়? এমিবার ক্ষেত্রে। হ্যাঁ, আর একটা পয়েন্ট মনে রাখ, সেটা হচ্ছে অনেক প্রোটিস্টাতে এই ভ্যাকুয়াল, বুঝলি, ফুড ভ্যাকুয়াল হিসেবে থাকে। ফুড ভ্যাকুয়াল আর প্রেজেন্ট, বুঝলি? তাহলে আজকে এতটাই শিখবি। এর পরের দিন আমি মাইটোকন্ড্রিয়া আলোচনা করব। হ্যাঁ, বুঝতে পারলি রে?